আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবারও হাজির হয়েছি সাকিব স্টোরি লাউঞ্জের নতুন গল্প নিয়ে। আজ আমরা শুনব লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লেখা এক হৃদয় ছোঁয়া গল্প, বাই দ্য শোর্স অফ সিলভার লেক। অনুবাদে কাজী আনোয়ার হোসেন। চলুন শুরু করা যাক ছোট্ট লরার চোখে দেখা নতুন জীবনের এই যাত্রা। এক সকালে থালা ধুচ্ছে লরা। দরজার কাছে রোদে শোয়া জ্যাক চাপা গর্জন ছেড়ে জানান দিল কেউ আসছে। চোখ তুলে লরা দেখল প্লাম ক্রিকের অগভীর পানি পেরিয়ে এদিকেই আসছে এক বাঘী। মা, এক মহিলা আসছেন, বলল লরা। দীর্ঘশ্বাস ফেলল মা। ঘরদোরের যা অবস্থা হয়ে রয়েছে তাতে কোনো মেহমানকে বসানো যায় না। অসুখে অসম্ভব দুর্বল হয়ে পড়েছে মা। আর খাটতে খাটতে লরা পৌঁছে গেছে ক্লান্তির শেষ সীমায়। তাছাড়া গোটা পরিবারের ওপর নেমে এসেছে ভয়ানক বিষাদের ছায়া। তাই ওরা লজ্জার চেয়ে একটা বেপরোয়া ভাবই অনুভব করল বেশি। ম্যারি, ক্যারি, ছোট্ট গ্রেস আর মা আক্রান্ত হয়েছিল খুব খারাপ ধরনের হোম জ্বরে। ওদিকে মিস্টার নিলসনরাও ভুগছিলেন একই অসুখে। তাই কারো সাহায্য পাওয়া যায়নি। লরা আর বাবাকেই সামলাতে হয়েছে সব। রোজ এসেছে ডাক্তার, তার বিল যে কি করে শোধ দেবে জানে না বাবা। সবচেয়ে খারাপ ব্যাপার, অসুখটা মেরির দুচোখ অন্ধ করে দিয়ে গেছে। কোনো মতে ল্যাব জড়িয়ে মার রকিং চেয়ারে উঠে বসতে পারে ও আজকাল। সপ্তাহের পর সপ্তাহ ধরে একটু একটু করে কমে এসেছে ওর চোখের দৃষ্টি। এই দীর্ঘ সময় ধৈর্য আর সাহসের সঙ্গে দুর্ভাগ্যের মোকাবিলা করেছে ম্যারি। একটুও কাঁদেনি, অভিযোগ করেনি। এখন উজ্জ্বল আলো দেখতে পায় না ও আর। ওর সুন্দর সোনালি চুল আর নেই। জ্বরের পরপরই মাথা কামিয়ে দিয়েছিল বাবা। এখন দেখতে ছেলেদের মতো লাগে। ওর নীল চোখ যেমন ছিল ঠিক তেমনই সুন্দর আছে, কিন্তু দৃষ্টি নেই ওগুলোতে। এই সকালে কে হতে পারে? ঘাড় বাঁকিয়ে বাঘের শব্দ শোনার চেষ্টা করছে মেরি। অদ্ভুত এক মহিলা, বলল লরা। এক বাদামি রঙের সানবনেট পরে বসে আছে বাগিতে। একটা বেড টেনে আনছে বাগিটা। বাবা বলে দিয়েছে সবকিছু ও যেন এমনভাবে বর্ণনা করে যাতে মেরির মনে হয় ও নিজেই দেখতে পাচ্ছে পরিষ্কার। ডিনারে কি খাওয়াবে ভেবেছ কিছু? জিজ্ঞেস করলো মা। অর্থাৎ মহিলা যদি দুপুর পর্যন্ত থাকে তাহলে কি ব্যবস্থা, জানতে চাইছে মা। রুটি, চিটাগুড় আর আলু এই আছে। সবে শীত গেছে। সবজি বাগানে কিছু হতে দেরি আছে এখনো। গরুটার দুধ শুকিয়ে গেছে আর মুরগিগুলো ডিম দেবে সেই গ্রীষ্মকালে। ফাঁদে এখন কোনো দিন এক আধটা মাছ পড়ে, কোনো দিন পড়ে না। এই অঞ্চল থেকে মন উঠে গেছে বাবার। পশ্চিমে সরে যেতে চায়। গত 2 বছর ধরে পটাচ্ছে মাকে, কিন্তু মা স্থায়ী আস্তানা ছেড়ে নড়তে চায় না। তাছাড়া টাকা কোথায়? কোথাও যেতে হলেও তো টাকা লাগে। ঘাসফড়িং বিদায় হওয়ার পর দুটো গমের ফসল তুলেছে বাবা, কিন্তু কোনোবারই তেমন ভালো ফলন হয়নি। অনেক কষ্টে ঋণমুক্ত হয়েছিল কেবল। এমনই সময়ে অসুখ বিসুখ আশায় আবার তলিয়ে গেছে ঋণে। তুমি ভেবো না মা, আমরা যা খাবো তাই খাবে মেহমান। বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে বাগি। মহিলা তেমনি বসে দরজার গোড়ায় দাঁড়ানো মার লড়ার দিকে চেয়ে আছে। সুন্দর দেখতে মহিলা, চমৎকার লাগছে বাদামি রঙের ছাপা কাপড় আর সানবনেটে। নিজের খালি পা, বাসি জামা আর নাচড়ানো চুলের কথা ভেবেই লজ্জায় লাগলো লরার। দুর্বল কণ্ঠে মা বলল, আরে দেশিয়ানা, আমি ভাবছিলাম চিনতেই পারো কিনা। বলে হাসল মহিলা। তোমরা উইসকনসিন ছেড়ে আসার পর কত পানিই তো গড়িয়ে গেল ব্রিজের তলা দিয়ে। বিগুডসে দাদুর বাড়িতে এক নাচের আসরে দেখেছে লরা ডেসি আন্টিকে। বিয়ে করেছে একজন বিপত্নিক ঠিকাদারকে। আগের ঘরের দুটো বাচ্চা আছে ভদ্রলোকের।
পশ্চিমে নতুন রেল রোড বসানোর কাজ নিয়েছেন তিনি। আন্টি একা বাগি চালিয়ে উইসকনসিন থেকে চলেছে ডাকোটা টেরিটরির রেল রোড ক্যাম্পে। বাবা তার সঙ্গে যাবে কিনা জানার জন্য এসেছে এখানে। তার স্বামী আঙ্কেল হাইয়ের একজন ভালো লোক দরকার। চাকরিটা একাধারে স্টোর কিপার, বুককিপার ও টাইম কিপারের। বাবা ইচ্ছে করলে চাকরিটা নিতে পারে। বেতন মাসে $50। কথাটা শুনেই বাবার চোয়ালের পেশি থেকে একটা শক্ত আড়ষ্ট ভাব দূর হয়ে গেল। নিষ্প্রভ নীল চোখে ফিরে এলো আলোর ঝিলিক। শান্ত গলায় বলল, মনে হচ্ছে ভালো বেতনে চাকরি করতে করতে নিজের জন্যে হোমস্টেড খোঁজার সুবর্ণ সুযোগ এসে গেল ক্যারোলিন। পশ্চিমে যেতে চায় না মা। রান্নাঘরের দিকে তাকালো, ক্যারিকে দেখলো, লরাকে দেখলো, গ্রেসকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর বলল, আমি ঠিক বুঝতে পারছি না চার্লস। $50 বেতন শুনে মনে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু আমরা এখানে স্থায়ীভাবে বাস করব বলে বাড়ি করেছি, ক্ষেত খামার করেছি। কিন্তু যুক্তি তো মানবে ক্যারোলিন, অনুনয়ের সুরে বলল বাবা। ভেবে দেখো, ওখানে আমরা শুধু বাস করলেই 160 একর জমির মালিক হতে পারি, কিনতে হবে না। সে জমি এই জমি থেকে কোনো দিক দিয়ে খারাপ তো নয়ই, বরং ভালো। ধরে নাও আমাদেরকে ইন্ডিয়ান টেরিটরির থেকে ভাগিয়ে এখন তার ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। আমার মনে হয় এই সুযোগ নেওয়া উচিত। শিকার পাওয়া যাবে পশ্চিমে, মাংসের অভাব হবে না কোনো দিন। কিন্তু এখন আমরা যাই কি করে, বলল মা। মেরির তো এখন নড়াচড়া করবার ক্ষমতাই নেই। ঠিক বলেছ, বলল বাবা। আন ডেসিয়ার দিকে ফিরল। কথাটা ঠিক, চাকরিটায় যদি পরে যোগ দেই। না চার্লস, মাথা নাড়ল আন ডেসিয়া। এক্ষুনি ওর লোকের দরকার, অপেক্ষার উপায় নেই। তোমার হয় নিতে হবে, নয়তো ছেড়ে দিতে হবে। মাসে $50 ক্যারোলিন, বলল বাবা, সেই সঙ্গে বিনা পয়সায় 160 একর জমি। অনেকক্ষণ চুপ করে থেকে নরম গলায় মা বলল, তুমি যা ভালো বোঝো তাই মেনে নেব আমি চার্লস। কাজটা নিচ্ছে আমি ডোসিয়া। উঠে দাঁড়িয়ে মাথায় টুপি চাপালো বাবা। যাই, নেলসনের সঙ্গে কথা বলে দেখি। সব শুনে এতই উত্তেজিত হয়ে উঠল লরা যে ঘরের অভ্যস্ত কাজগুলো ঠিকমতো করতে পারছে না। আন্ট ডোসিয়া এগিয়ে এসে সাহায্য করল, সেই সঙ্গে শোনালো উইসকনসিনের সব খবর। আন্ট রুবি বিয়ে করেছে, 2 ছেলে আর সুন্দর একটা মেয়ে হয়েছে তার। আঙ্কেল জর্জ কাঠের ব্যবসায় গেছে, গাছ কেটে চালান দেয় মিসিসিপি নদীতে ভাসিয়ে। আঙ্কেল হেনরির ছেলেমেয়েরাও সবাই ভালো আছে। চার্লির ভবিষ্যৎ সম্পর্কে যেরকম হতাশ হয়ে পড়েছিল সবাই, সেই তুলনায় অনেক ভালো করছে সে। দাদা দাদি সেই পুরনো লগ হাউসে আছে এখনো, ইচ্ছে করলেই এখন তক্তা দিয়ে বাড়ি করতে পারে। কিন্তু দাদার ধারণা তক্তার বাড়ি থেকে গাছের গুড়ির বাড়ি অনেক বেশি মজবুত। এমনকি ব্ল্যাক সুসানের খবরও পাওয়া গেল আন ডোসিয়ার কাছে। ওরা যখন বিগ উডস ছেড়ে চলে আসে তখন ওই বাড়িতেই থেকে গিয়েছিল ব্ল্যাক সুসান, এখনো আছে ওখানেই। বাড়িটা হাত বদল হয়েছে বার কয়েক, এখন ওটা একটা শস্যের গুদাম, কিন্তু ওখান থেকে কিছুতেই নাড়ানো যায়নি সুসানকে। ওর ধারণা বাড়িটা ওর সম্পত্তি, লোকজন আসবে যাবে, কিন্তু ও যাবে কেন নিজের বাড়ি ছেড়ে? গুদামের ইঁদুর মেরে খেয়ে খেয়ে দিব্যি মোটাসোটা হয়েছে এখন। ওই অঞ্চলের প্রায় প্রত্যেকটি বাড়িতে ওর একটা করে বাচ্চা আছে, ওরই মতো বড় কান আর লম্বা লেজ, ইঁদুরের জম। ডিনারের আগেই ঘরবাড়ি পরিষ্কার করে ফেলল লরা। বাবা ফিরল বাইরে থেকে, খামারটা বেচে দিয়েছে। মিস্টার নেলসন $200 কিনে নিয়েছেন এটা। বাবা খুব খুশি, বলল, ধার দেনা সব শোধ করেও কিছু থেকে যাবে হাতে। ভালো হলো না ক্যারোলিন? ভালো হলেই তো ভালো চার্লস, বলল মা।
কিন্তু কি করে আগে শুনেই নাও না। সব ঠিক করে ফেলেছি আমি। টকবক করে ফুটছে যেন বাবা। কাল সকালে ডোসিয়ার সঙ্গে চলে যাব আমি। তুমি আর মেয়েরা থাকবে এখানে। মেরি যতদিন না ভালো হয়ে উঠে, শরীরে বল পায়, এই ধরো মাস দুয়েক, নেলসন সব মালপত্র সহ তোমাদেরকে স্টেশনে পৌঁছে দিতে রাজি হয়েছে। তোমরা ট্রেনে চেপে আসবে। মা, লরা, ক্যারি সবাই হাঁ করে চেয়ে রইল বাবার মুখের দিকে। ম্যারি বলল, ট্রেনে চেপে? হ্যাঁ, সবচেয়ে সহজ হবে সেটাই। শান্ত গলায় মা বলল, ঠিক আছে চার্লস, লরা আর ক্যারি তো থাকলোই, ভালো মতোই চালিয়ে নেব আমরা। কাল সকাল সকাল রওনা হতে হলে অনেক কাজ সেরে রাখতে হবে আজই। ব্যস্ত হয়ে পড়ল বাবা ওয়াগনে মাল ভরার কাজে। আন্ট ডোসিয়া আর ক্যারি মালপত্র বাঁধাছাদায় সাহায্য করছে বাবাকে। লরা এদিকে কাপড় ধুয়ে ইস্ত্রি করে দিচ্ছে, পথে খাওয়ার জন্য তৈরি করছে বিস্কুট। এত সব ব্যস্ততার মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে জ্যাক, দেখছে। সবাই কাজে এত মগ্ন যে কেউ লক্ষ্য করছে না ওকে। ওয়াগন আর বাড়ির মাঝামাঝি জায়গায় দাঁড়ানো দেখলো ওকে লরা। দৌড়ঝাঁপ নেই, মাথা কাত করে দুষ্টুমির হাসি নেই, লেজ নাড়া নেই। গেটে বাতে আক্রান্ত আড়ষ্ট চার পায়ে কোনো মতে দাঁড়িয়ে আছে, কপাল কুচকানো, বিষাদ দুই চোখে। গুড ডগ জ্যাক, বলল লরা। কিন্তু লেজ নাড়ল না জ্যাক, শুধু বিষণ্ণ দৃষ্টিতে চেয়ে রইল ওর দিকে। দেখো বাবা, জ্যাককে দেখো, বলল লরা। নিচু হয়ে জ্যাকের মাথায় হাত বুলিয়ে দিল ও। লোমগুলো পেকে সাদা হয়ে গেছে বেচারার। মাথাটা ওর গায়ে ঠেকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। হঠাৎ ওর দুঃখের কারণটা বুঝে ফেলল লরা। এই বয়সে ওর পক্ষে ওয়াগনের পিছু পিছু দৌড়ে ডাকোটা টেরিটরি পর্যন্ত যাওয়া কিছুতেই সম্ভব নয়। আবার যাত্রার জন্য তৈরি হচ্ছে ওয়াগন, বুঝতে পারছে জ্যাক, কিন্তু ভাবনায় পড়েছে। জরা আর ক্লান্তিতে অবসন্ন শরীর নিয়ে ও কি করে যাবে? বাবা, চেঁচিয়ে উঠল লরা। জ্যাক তো এত দূর দৌড়তে পারবে না। ওকে ফেলে নিশ্চয়ই চলে যাব না আমরা? প্রশ্নই ওঠে না, জবাব দিল বাবা। ওর কথা ভুলেই গিয়েছিলাম। চানার বস্তাটা সরিয়ে ওর জন্য জায়গা করতে হবে। ওয়াগনে চড়িয়ে নিয়ে যাব ওকে আমরা। কি রে জ্যাক, ওয়াগনে চড়বি? ভদ্রতার খাতিরে সামান্য একটু নাড়ল জ্যাক লেজটা, তারপর চোখ ফিরালো অন্যদিকে। না, যেতে চায় না ও। ওয়াগনে চড়েও না। সমস্ত উৎসাহ যেন নিভে গেছে ওর। নিচু হয়ে ওকে জড়িয়ে ধরল লরা, ছোটবেলায় ঠিক যেমন করে ধরত। জ্যাক জ্যাক, পশ্চিমে পশ্চিমে যাচ্ছি আমরা, তুমি যাবে না? লরার মনে পড়েছে বাবাকে ওয়াগনে মালপত্র তুলতে দেখলে আগ্রহে, উত্তেজনায়, আনন্দে কিরকম লাফালাফি ছোটাছুটি করত জ্যাক। তারপর রওনা হলেই ঢুকে পড়তো ওয়াগনের নিচে। কত হাজার মাইল যে ও ছুটেছে ওদের পিছু পিছু, পাহারা দিয়ে রেখেছে ওদের মালপত্র। ঘোড়া অভয় দিয়েছে লরাকে, আমি আছি, তোমার কোনো ক্ষতি করতে পারবে না নেকড়ে বাঘ। কত বড় দায়িত্ব নিয়ে বিশ্বস্ততার সঙ্গে কর্তব্য পালন করে গেছে জ্যাক সারাটা জীবন। ভাবতে গিয়ে বুকের ভেতর কাঁপুনি অনুভব করল লরা। এখন শুধু ওর গায়ে হেলান দিয়ে ওর হাতের তালুতে নাক ঘষে, অনুরোধ করতে পারে একটু আদরের জন্য। হাত বুলিয়ে দিল লরা ওর মাথায়, কানের পিছনে। স্পষ্ট অনুভব করতে পারল প্রাণশক্তি অতি সামান্যই অবশিষ্ট রয়েছে ওর মধ্যে। সবাই যখন প্রাণঘাতী ওই স্কারলেট জ্বরে পড়ল, তখন থেকেই জ্যাকের প্রতি যত্নে ঢিল পড়েছে লরার। এখন বড় খারাপ লাগছে সেজন্য। লরাকে সারাক্ষণ অত ব্যস্ত দেখে না জানি কত একাকী বোধ করেছে বেচারি। অনেক কাজ পড়ে রয়েছে বলে বেশিক্ষণ জ্যাককে সঙ্গ দেওয়া সম্ভব হলো না লরার পক্ষে। তবে যখনই সুযোগ হলো তখনই গুড ডগ জ্যাক বলে ওকে একটু আদর করে দিল। রাতে বিশেষ যত্ন করে খাওয়ালো ওকে। তারপর ওর বিছানাটা ঝেড়ে সমান করে বিছিয়ে দিল।
ওর চিরকালের অভ্যাস মতো আজও 3টে পাক খেয়ে আড়ষ্ট ভঙ্গিতে শুয়ে পড়ল জ্যাক ওর বিছানায়। শোয়ার আগে জিভের ডগা দিয়ে আলতো করে ওর হাতটা একটু চেটে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। তারপর সামনের দুপায়ের ওপর নাক রেখে চোখ বুঝল। সকালে মই বেয়ে নেমে এলো লরা। দেখলো গরু ঘোড়াকে খাওয়াতে চলেছে বাবা। কি যেন বলল বাবা জ্যাককে, কিন্তু নড়ল না ও। কম্বলের ওপর আড়ষ্ট ভঙ্গিতে মরে পড়ে আছে। কেঁদো না লরা, জ্যাককে কবর দিয়ে ফেরার সময় বলল বাবা। শিকারের দেশে, আনন্দের দেশে গেছে ও। বাবা যখন চলে গেল, পাশে দাঁড়িয়ে লরাকে অভয় দেওয়ার কেউ নেই তখন। কোনোদিন আর ওর হাতের তালুতে নাক ঘষে আদর চাইবে না কেউ। লরা বুঝতে পারল ও আর ছোট নেই এখন। 13 বছর অনেক বয়স। নিজের দেখাশোনা ওর নিজেকেই করতে হবে এখন থেকে। একদিন মালপত্র নিয়ে ওরা চেপে বসলো রেলগাড়িতে। নানান রকম লোকজন দেখতে চলল ওরা। হঠাৎ ক্যারি জিজ্ঞেস করলো, আচ্ছা মা, বাবা আমাদের নিতে সত্যি আসবে তো? নিশ্চয়ই আসবে। সারাদিন ওয়াগন চালিয়ে আসবে ক্যাম্প থেকে। আমরা ট্রেসিতে অপেক্ষা করব বাবার জন্য। বাচ্চা একটা ছেলে লজেন্স, চকলেট আর চুইংগাম ফেরি করছে। ক্যারির চোখ দুটো চকচক করে ওঠায়। মা এক প্যাকেট কিনে ওর হাতে দিল। মা ছোট একটা টুকরো মুখে দিল। বাকিগুলো নিয়ে মেরি আর লরা মাঝখানে ফিরে এলো ক্যারি। প্রত্যেকের ভাগে দুটো করে পড়ল লজেন্স। ওরা ঠিক করলো এখন একটা করে খাবে, বাকিটা কাল। কিন্তু একটা শেষ করে দ্বিতীয়টাও মুখে পড়ল লরা। 8 মিনিট পর একই কাজ করলো ক্যারি, তারপর ম্যারিও। ট্রেন থেমে দাঁড়ালো। মালপত্র সহ নেমে পড়ল ওরা। ব্রেকম্যানের সাহায্য নিয়ে হোটেলে গিয়ে উঠল। ডাইনিং রুমে গিয়ে খেয়ে নিল এক গাদা লোকের সঙ্গে বসে। সবাই অবশ্য অত্যন্ত ভদ্র ব্যবহার করলো ওদের সঙ্গে। খাওয়া হলে হোটেলের পার্লারে গিয়ে বসলো ওরা। শুরু হলো অপেক্ষার পালা। সোফায় বসে আছে ওরা। ঢুলুনি এসে যাচ্ছে। গ্রেস আর ক্যারি ঘুমিয়ে নিল কিছুক্ষণ। মাও ঝিমালো একটুখানি। লরা জানালা দিয়ে চেয়ে রয়েছে বাইরে। শেষ বিকেলে বহু দূরে একটা ওয়াগন দেখা গেল। প্রায়ারির মাঝখান দিয়ে ধুলো উড়িয়ে আসছে এদিকে। অল্পক্ষণের মধ্যেই কাছে এসে গেল ওটা। বাবা বসে আছে ওতে, লাগাম হাতে নিয়ে। জায়গাটা হোটেল, তাই ছুটে বেরিয়ে হইচই করা গেল না। যেমন ছিল তেমনই বসে রইল ওরা। একটু পরেই বাবার গমগমে গলা ভেসে এলো, এই যে মেয়েরা, কেমন আছো তোমরা? পরদিন সকাল সকাল রওনা হয়ে গেল ওরা পশ্চিমের পথে। বাবা বলল, আঙ্কেল হাই প্রাথমিক চুক্তি অনুযায়ী কাজ শেষ করেছে। এখন নতুন কন্ট্রাক্ট নিয়ে আরো পশ্চিমে সরে যাচ্ছে ক্যাম্প সাইট। লোকজন বেশিরভাগই রওনা হয়ে গেছে। শুধু আঙ্কেল হাইয়ের পরিবার আর 2-1 জন গারোয়ান আছে। শেষ কুটিরগুলো ভেঙে নিয়ে চলে যাবে সবাই শীঘ্রই। আমরাও কি যাচ্ছি আরো পশ্চিমে? জিজ্ঞেস করলো মা। হ্যাঁ। হোমস্টেড পেলে না খুঁজে? না, খোঁজার সময় পেলাম কোথায়। তবে এবার আরো পশ্চিমে গিয়ে খুঁজব। দুপুরে গাড়ি থামিয়ে একটা ছোট্ট খালের ধারে ছায়ায় বসে ডিনার সেরে নিল ওরা, মাখন, রুটি আর সেদ্ধ ডিম দিয়ে। ঘোড়া দুটোর দানা খাওয়া হয়ে গেলে খাল থেকে পানি খেয়ে নিয়ে আবার রওনা দিল বাবা। সূর্য ডুবে গেল এক সময়। তারপর আঁধার হয়ে গেল চারদিক। উজ্জ্বল তারা ফুটল আকাশে। কিন্তু পথ আর শেষ হয় না। একই গতিতে সামনে এগিয়ে চলেছে ওয়াগন। বাতাস বেশ ঠান্ডা, গায়ে হুল ফুটাতে চায়। অনেকক্ষণ পর বাবা বলল, ওই যে কুটিরের আলো দেখা যায়। ওই যে। ধীরে ধীরে বড় হলো আলোটা। তারপর জানালার আকৃতি নিল। তারপর এক সময় বাবা বলল, ওয়াও। আর এক কদম সামনে না বেড়ে থেমে দাঁড়ালো ঘোড়া দুটো। ঘণ্টাগুলো টুংটাং আওয়াজ তুলে চুপ হয়ে গেল। আলো হাতে
দরজা দিয়ে বেরিয়ে এলো আন্ট ডোসিয়া। হাঁক ছাড়ল, সোজা ভেতরে চলে এসো ক্যারোলিন, চলে এসো মেয়েরা। ঘোড়া সামলে রেখে জলদি এসো চার্লস, সাপার তৈরি। মার পিছু নিয়ে আড়ষ্ট ভঙ্গিতে ঘরে গিয়ে ঢুকলো মেরি, লরা আর ক্যারি। আন্ট ডোসিয়া নিজের দুই ছেলেমেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল। জিন বড়জোর 11 বছরের হবে, তবে লেনা লরার চেয়ে বছর খানেকের বড়। কালো চোখ, কুচকুচে কালো কোকড়া চুল, মুখটা হাসি হাসি, এক নজরেই মনে ধরে গেল লরার। ঘোড়ায় চড়তে কেমন লাগে তোমার? এই প্রশ্ন দিয়ে শুরু করলো লেনা, তারপর ছুটল তুবড়ি। দুইটা কালো ঘোড়া আছে আমাদের, আমি ঘোড়ায় চড়তেও পারি, আবার গাড়িতে জুতে চালাতে পারি। জিন পারে না, ছোট তো, বাবা ওকে বাগি চালাতে দেয় না। কাল সকালে আমি বাগি নিয়ে যাচ্ছি কাপড় ধোলাই করে আনতে, ইচ্ছে করলে তুমি আমার সঙ্গে যেতে পারো, যাবে? যাব, বলল লরা, যদি মা যেতে দেয়। ঘুমে ঢুলুঢুলু হয়ে গেছে লরার চোখ। টেবিলে বসে মনে হচ্ছে খাওয়া দাওয়া চুলোয় যাক, এখন শুতে পারলে বাঁচে। আঙ্কেল হাই মোটাসোটা হাসি খুশি সহজ সরল মানুষ এই মুহূর্তে বকা খাচ্ছে আন্ট ডোসিয়ার কাছে, কারণ গোটা গ্রীষ্মকাল প্রাণান্ত পরিশ্রমের পরেও একটা পয়সা ঘরে আনতে পারেনি বেচারা। এত পরিশ্রম, নিজের ঘোড়াগুলোকে পর্যন্ত কোম্পানির কাজে লাগানো, নিজেরা হাড়কিপ্টের মতো টিপে টিপে খরচ করা, এত কিছুর পর এখন হিসেব করে কোম্পানি বলছে আমাদের কাছে ওরাই নাকি টাকা পায়। এত খাটাখাটনির পরও আমাদের কিছু প্রাপ্য হয়নি, ওরাই পায়। জ্বলন্ত দৃষ্টিতে সবার দিকে চাইল আন্ট। এরপরেও এই কোম্পানির সঙ্গে কেউ চুক্তি করে? আমি বলি, ঝাড়ু মারো চুক্তির মুখে। কিন্তু না, কে শোনে কার কথা। তিনি সই করে দিয়ে এসেছেন, আরও এক টার্ম কাজ করবেন। আঙ্কেল হাই তাকে শান্ত করবার চেষ্টা করছে, লরা জেগে থাকার চেষ্টা করছে। সব মুখ কেমন যেন এলোমেলো হয়ে গেল, কথাবার্তার শব্দ দূরে সরে গেল। পর মুহূর্তে ঝাঁকি খেয়ে সোজা হয়ে বসল লরা। খাওয়া দাওয়া শেষ হলে ধোয়া মোছার কাজে সাহায্য করতে গেল লরা। আন্ট ডোসিয়া হাঁকিয়ে দিল, ওকে আর লেনাকে বলো সোজা গিয়ে শুয়ে পড়তে। বিছানার অভাব, তাই লেনা, লরা আর জিনকে বাইরে ঘুমাতে হবে। জিন ঘুমাবে পুরুষদের বাঙ্ক হাউসে। লরার হাত ধরে টানলো লেনা, চলে এসো লরা, আমরা ঘুমাবো অফিস তাঁবুতে। কুটির থেকে বেশ কিছুটা দূরে তাঁবু, ঘাসের ওপর কম্বল বিছিয়ে শুয়ে পড়ল ওরা। মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল লরা। সারাটা দিন ওয়াগনের ঝাঁকুনিতে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে বেচারি। হঠাৎ মাঝরাতে বিকট এক শব্দে ভয় পেয়ে জেগে গেল লরা। বাইরের অন্ধকার থেকে আবার ভেসে এলো কলজে কাঁপানো আওয়াজটা, তীক্ষ্ণ বুনো মরণ চিৎকার। নেকড়ে না, ইন্ডিয়ানও না, মনে হচ্ছে কবর থেকে উঠে আসা পিশাচের আর্তনাদ। ভয়ে জান উড়ে গেল লরার। কাকে ভয় দেখতে এসেছো হ্যাঁ? চেঁচিয়ে ধমক দিল লেনা। আমাদেরকে শহরের মেয়ে পাওনি যে ভয় পেয়ে মরে যাব। জঙ্গলে বড় হয়েছি আমরা, যাও ভাগো এখান থেকে। চাপা কণ্ঠে লরাকে বলল, জিন বদমাস্টার কাজ। আবার চেঁচিয়ে উঠল জিন। লেনা বলল, গেলি এখান থেকে, নইলে এই আসলাম, ধাওয়া করে ধরে টেনে চুল ছিঁড়ব। এইবার ভয় পেল পিশাচ। আচ্ছা ঠিক আছে, গেলাম, বলে সরে গেল তাঁবুর ধার থেকে। ঘুমিয়ে পড়ল লরা। লেনার সঙ্গে কাটানো কয়েকটা দিনের কথা জীবনে ভুলবে না লরা। সকালে উঠে কম্বলটা ভাঁজ করতেই বিছানা গোছানোর কাজ শেষ, জামা কাপড় তো সব পরাই আছে। হাসতে হাসতে বেরিয়ে এলো ওরা তাঁবু থেকে। জলদি চলো লরা, তাগাদা দিল লেনা। নাস্তাটা খেয়েই বেরিয়ে পড়ব বাগি নিয়ে কাপড় ধোলাই করতে। প্যানকেক ভাজছে আন্ট ডোসিয়া, বাকি সবাই বসে পড়েছে টেবিলে। ওদের দুজনকে দেখেই তাড়া লাগালো আন্টি, জলদি হাত মুখ ধুয়ে
চুল আছড়ে এসো। আলসে বুড়িরা, নাস্তা দেয়া আছে টেবিলে। বাচ্চা মেয়েরা এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায় কেউ? পাশ কাটিয়ে যাওয়ার সময় হাসতে হাসতে লেনার পেছনে একটা চাপড় লাগিয়ে দিল আন্ট ডোসিয়া। আজ সকালে আঙ্কেল হাইয়ের মতোই খোশ মেজাজে আছে আন্টি। হইচই করে নাস্তা খেলো সবাই। বাবার অট্টহাসি জমিয়ে রাখলো টেবিল। থালা বাসন ধুতে গিয়ে হাঁপিয়ে উঠল লরা। তাই দেখে লেনা বলল, এ তো কিছুই না, দিনে 3 বার করে ধুয়েছে ও আর আন্ট ডোসিয়া। 46 জনের থালা, তারই ফাঁকে ফাঁকে রান্না করেছে। সূর্য ওঠার আগে শুরু হয়েছে কাজ। মাঝরাত পর্যন্ত চলেছে একটানা, তাও সামাল দেয়া যায়নি। সেই জন্যই তো কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য 3 মাইল দূরের এক হোমস্টেডের স্ত্রীর সঙ্গে চুক্তি করেছে আন্টি। যেতে 3 মাইল, আসতে 3 মাইল, মোট 6 মাইল আজ বাগি হাঁকিয়ে যাবে আসবে ওরা। দুজনে মিলে বাগিতে জুতে ফেললো ঘোড়াগুলোকে, তারপর ছুটল। ঘোড়া দুটো কিছুদূর গিয়েই নাকে নাক ঠেকায়, তারপর চিহি ডাক ছেড়ে ছুট লাগায় পক্ষীরাজের মতো। আরো জোরে ছোটার জন্য তাগাদা দেয় লেনা। টের পেয়ে আরো বাড়ায় ওরা গতি। লরা আর লেনার হাসি গিয়ে ঠেকছে 2 কানে। মাঝে মাঝে চেঁচিয়ে উঠেছে লেনা, হাইয়ে হি। বিপজ্জনক গতিতে পিছনে সরে যাচ্ছে দুপাশের দৃশ্য, যেন হাওয়ায় ভেসে চলেছে বাগিটা। গান ধরল লেনা, যুবকটিকে চিনি আমি, দেখতে চমৎকার, সাবধান সাবধান, খুশি করার চেষ্টা দেখে ভয় লাগে যে, সাবধান সাবধান। এ ধরনের গান আগে শোনেনি লরা, কিন্তু শিখে নিতে একটু অসুবিধা হলো না। ও ধরল লেনার সঙ্গে। ও তোমাকে ঠকাতে চায়, সন্দেহ নেই আর, সাবধান সাবধান, ওর কথায় ভুললে পরে মরবে মেয়ে, সাবধান সাবধান। হাইয়ে হিপ্পি, একযোগে চেঁচাচ্ছেন দুজন, কিন্তু আর বেশি জোরে ছোটার সাধ্য নেই ঘোড়ার। চাষার বউ কে হয়, ছি, সারাটা দিন ধুলোয় কাদায় নোংরা, তার চেয়ে আমার বর হোক কোনো ডোরা জামা পরা ছোকরা। আহা, রেলওয়ের লোক, রেলওয়ের লোক, রেলওয়ের লোক চাই, রেলওয়ে থেকে মনের মতন বর যেন খুঁজে পাই। রাশ টেনে ঘোড়ার গতি কমালো লেনা। ওদের কিছুটা বিশ্রাম দেয়া দরকার। প্রায় হাঁটার গতিতে চলেছে এখন। মনে হচ্ছে ধীর, শান্ত হয়ে গেছে পরিবেশটা। আমি যদি তোমার মতো বাগি চালাতে পারতাম, বলল লরা। কত চেয়েছি, কিন্তু বাবা কিছুতেই দেয় না। সোজা তো, বলল লেনা, কঠিন কিছুই না, দেখো চেষ্টা করে। বলে ওর হাতে রাশ তুলে দিতে যাচ্ছিল, এমনই সময়ে আবার নাকে নাক ঠেকালো ঘোড়া দুটো, এবং পর মুহূর্তে চিহি ডাক ছেড়ে ছুট লাগালো জোর কদমে। ঠিক আছে, ফেরার সময় পুরোটা রাস্তা তুমি চালিও কেমন? ধোয়া কাপড় নিয়ে ফিরে আসার সময় লেনার কাছ থেকে শিখে নিল লরা রাশ ধরে ঘোড়া নিয়ন্ত্রণের কৌশল, এবং সত্যি চালিয়ে নিয়ে এলো বাগিটা। বিকেলে ওকে ঘোড়ায় চড়া শিখিয়ে দেবে বলে কথা দিল লেনা। খোলামেলা নিরহংকার বড় মনের এই মেয়েটাকে খুব ভালো লেগে গেল লরার। বিকেলে জিনের ঘোড়াটার পিঠে তুলে দেওয়া হলো লরাকে। ওফ, ঘোড়ায় চড়া যে এত মজার কে জানতো। কখনো কেশর ধরে কোনো মতে ঝুলে থেকেছে, কখনো জোরে ছোটার জন্য হাত ছেড়েছে ইন্ডিয়ানদের মতো, কখনো দরাম করে আছড়ে পড়েছে মাটিতে, তারপর আবার কারো সাহায্য ছাড়াই লাফিয়ে উঠেছে ঘোড়ার পিঠে। এক বিকেলেই ছাত্রীকে রীতিমতো শিক্ষিত করে তুলেছে লেনা। দুজনে ঘোড়া নিয়ে এতই মগ্ন ছিল যে সাপারের জন্য আন্ট ডোসিয়ার ডাক শুনতেই পেল না কেউ। শেষে বাবা বেরিয়ে এসে যখন বিকট হাঁক ছাড়ল, তখন কানে বাতাস গেল। খাবার টেবিলে বসে হা করে চেয়ে রইল মা লরার দিকে, যেন চিনতে পারছে না নিজের মেয়েকে। আশ্চর্য ডোসিয়া, মাত্র একটা দিনেই
পুরোপুরি বুনো ইন্ডিয়ান হয়ে গেল কি করে মেয়েটা? ও আর লেনা টাকার এপিঠ-ওপিঠ। এই একটা মাত্র দিন নিজের খুশিমতো চলার সুযোগ পেয়েছে লেনা বেচারি। গত ৩টে মাস তো কাজের চাপে পিঠ সোজা করারও সময় পায়নি। পরের ৩টে মাসও পাবে না। পরদিন সকালে আবার ওয়াগনে চাপল ওরা। মালপত্র নামানো হয়নি, তাই ঘুম থেকে উঠেই রওনা হতে দেরি হলো না। বিগ সিউ রিভার পেরিয়ে যেতে হবে পশ্চিমে। দেখা গেল বিরাট নদীটা এখন প্লাম ক্রিকের চেয়ে মোটেই বড় বা গভীর নয়। নদী পেরিয়ে আর কোনো রাস্তা নেই। বিশাল প্রেয়ারির মাঝখান দিয়ে গাড়ির চাকার আবছা দাগ দেখে এগোতে হচ্ছে। কোথাও মানুষজন বা বসতির চিহ্ন নেই। দুপুরবেলা ওয়াগন থামিয়ে খেয়ে নিল ওরা। ঘোড়াদেরও দানা পানি খাইয়ে নেওয়া হলো, কারণ পরের ৩০ মাইল কোথাও পানি পাওয়া যাবে না। বিকেল গড়িয়ে যখন সন্ধে হয় তখন দেখা গেল একজন ঘোড়সাওয়ার আসছে ওদের পিছু পিছু। লোকটার হাবভাব বিশেষ সুবিধের মনে হলো না। সিলভার লেক আর কত দূর চার্লস? জানতে চাইল মা। মাইল ১০, জবাব দিল বাবা। এর মধ্যে আর কোনো লোকবসতি নেই? না। বাবা যতবার পিছন ফিরে চাইছে ততবারই লাগামের দড়ি ঝাঁকিয়ে আরো জোরে ছোটার ইঙ্গিত করছে ঘোড়াগুলোকে। কিন্তু ওয়াগনে জোতা ঘোড়া পিঠে সাওয়ারি নেয়া ঘোড়ার সঙ্গে পারবে কেন? ক্রমে এগিয়ে আসছে পেছনের ঘোড়াটা। অনেক কাছে চলে এসেছে লোকটা এখন। লোকটার কোমরের দুপাশে দুটো পিস্তল ঝুলানো দেখতে পেল লরা। বাবার কাছেও অস্ত্র আছে, জানে লরা, কিন্তু কোথায় রেখেছে ওটা বুঝতে পারছে না। কোনো প্রশ্ন না করে চুপ করে থাকলো ও। হঠাৎ পিছনে তাকিয়ে আরো একজন ঘোড়সাওয়ারকে দেখতে পেল লরা। লাল শার্ট পরে আছে দ্বিতীয় জন, আসছে একটা সাদা ঘোড়ায় চেপে। দ্রুত। কাছের লোকটাকে ধরে ফেলল পেছনের জন। এখন একসাথে আসছে ওরা। নিচু গলায় মা বলল, ওরা এখন দুজন চার্লস। ভয় পেয়ে মেরি বলে উঠল, কি হয়েছে লরা? ব্যাপারটা কি? চট করে পিছনে তাকালো বাবা। মুহূর্তে স্বস্তি ফুটে উঠল বাবার চেহারায়। বলল, আর চিন্তা নেই, ও হচ্ছে বিগ জেরি। কে? জানতে চাইল মা। বিগ জেরি কে? ও একজন হাফ ব্রিড, ফ্রেঞ্চ আর ইন্ডিয়ান মিশেল, বলল বাবা। জুয়ারি, কেউ কেউ বলে ঘোড়াচোর, তবে খুব ভালো লোক, অন্তত আমার সঙ্গে ভালো। ও কাছে পিঠে থাকতে আমাদের কোনো ক্ষতি হবে না। অবাক চোখে বাবার দিকে চেয়ে রইল মা। কিছু বলার জন্য মুখ খুলেও বন্ধ করে ফেলল আবার। রাইডাররা ওয়াগনের পাশে চলে এলো। একটা হাত তুলে বাবা বলল, হ্যালো জেরি। হ্যালো ইঙ্গলস, উত্তর দিল বিগ জেরি। ওয়াগনের পাশে পাশে চলছে। অপর লোকটা বিতৃষ্ণ দৃষ্টিতে ভুরু কুঁচকে একবার ওদের দিকে চেয়েই ঘোড়ার গতি বাড়িয়ে চলে গেল সামনে। বিগ জেরিকে দেখতে ইন্ডিয়ানই মনে হয়। লম্বা এবং চওড়া হলেও গায়ে মেয়েদের চিহ্ন নেই। বাদামি গায়ের চামড়া, লম্বা কালো চুল উড়ছে হাওয়ায়। হ্যাট নেই মাথায়। ঘোড়ায় জিন বা লাগাম নেই। কয়েক সেকেন্ড পাশাপাশি চলার পর গতি বাড়িয়ে এগিয়ে গেল জেরি। সোজা অস্তগামী সূর্যের দিকে চলতে চলতে একসময় অদৃশ্য হয়ে গেল দৃষ্টি সীমার বাইরে। মা ভয় পাচ্ছে, ডাকাতটা সুযোগ পেলে আবার ফিরে আসবে। কিন্তু বাবা বলল, তুমি কিচ্ছু ভেবো না ক্যারোলিন। বিগ জেরি গেছে ওর পিছনে। আমরা নিরাপদে ক্যাম্পে না পৌঁছা পর্যন্ত থাকবে ওর সঙ্গেই। মা কিছু বলল না, কিন্তু লরা জানে তার মনের কথা। প্লাম ক্রিক ছেড়ে নড়তে চায়নি মা। এরকম চোর ডাকাত ভরা নির্জন প্রান্তরে সাজ রাতে অনিশ্চিত পথ চলা মার মোটেই পছন্দ নয়। মাথার উপর রাজহাঁসের ডাক শোনা গেল। বিরাট একটা ঝাঁক চলেছে সিলভার লেকের দিকে। একটা দুটো করে অনেক তারা ফুটল আকাশে। গড়গড়িয়ে এগিয়ে চলছে ওয়াগন, বহুদূরে কয়েকটা আলো লক্ষ্য করে। ঢুল ছিল। গাড়ি থামাতেই চমকে চোখ মেলল লরা। দেখল একটা কুটিরের খোলা দরজা দিয়ে উজ্জ্বল আলো আসছে।
আর সেই আলোর মধ্য দিয়ে হাসতে হাসতে এগিয়ে আসছে আঙ্কেল হেনরি। তাহলে আঙ্কেল হেনরির বাড়িতে বেড়াতে এসেছে ওরা, কিন্তু সে তো বিগুডস জঙ্গলে। প্রেয়ারিতে চলতে চলতে হঠাৎ বিগুডসে পৌঁছলে কি করে ওরা? আরে হেনরি! বিস্ময়ে প্রায় চেঁচিয়ে উঠল মা। হেসে উঠল বাবা। কেমন চমকে দিলাম ক্যারোলিন! হেনরির কথা বলিনি তোমাকে অবাক করে দেব বলে। সত্যি অবাক হয়েছি, আশ্চর্য। লম্বা চওড়া আরেক লোক হাসছে লরার দিকে চেয়ে। হঠাৎ চিনতে পারল লরা, এ হচ্ছে সেই চার্লি, জই খেতে যাকে কামড় দিয়েছিল হাজার হাজার হলুদ জ্যাকেট পরা সৈনিক ভীমরুল। হ্যালো আধ বোতল। হ্যালো মেরি। আরে, সেই ছোট্ট ক্যারি এখন এত বড়টা হয়েছে। চাচাতো বোনদের সবাইকে নামতে সাহায্য করলো চার্লি। আঙ্কেল হেনরি গ্রেসকে ধরল। বাবা নামতে সাহায্য করলো মাকে। এবার কুটির থেকে বেরিয়ে এলো চাচাতো বোন লুইজা। হৈ হৈ করে সবাইকে খেদিয়ে নিয়ে গেল কুটিরের ভেতর। কাজিন লুইজা আর চার্লি দুজনেই বড় হয়ে গেছে। ওরা এখানে একটা বোর্ডিং চালায়। কাজের লোকদের জন্য খাবার সংগ্রহ ও রান্না করে পরিবেশন করাই প্রধান কাজ। রাতের খাওয়া সেরে লোকজন সবাই এখন ঘুমাতে গেছে বাঙ্ক হাউসে। কথার ফাঁকে ফাঁকে গরম করে রাখা খাবার সাজিয়ে ফেলল লুইজা টেবিলে। খাওয়া দাওয়ার পর একটা বাতি হাতে বাবার জন্য তৈরি করা কুটিরে পৌঁছে দিল ওদেরকে আঙ্কেল হেনরি। সব নতুন কাঠ দিয়ে তৈরি ক্যারোলিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বলল আঙ্কেল হেনরি। আলো উঁচু করে দেখালো ঘরের ভেতরটা। একপাশে একটা বাঙ্ক বাবা মার জন্য, অপর দেয়ালে উপর নিচে দুটো বাঙ্ক, একটা লরা আর মেরির, অপরটা ক্যারি আর গ্রেসের জন্য। সবকটা বাঙ্ক বিছানা পেতে একেবারে রেডি করে রেখেছে কাজিন লুইজা। এখন শুধু শোয়ার অপেক্ষা। কৃতজ্ঞ চিত্তে শুয়ে পড়ল ওরা যে যার বিছানায়। লেপ টেনে নিল নাক পর্যন্ত। বাবা নিভিয়ে দিল বাতি। কয়েকদিন পর জিন আর লেনাকে নিয়ে ক্যাম্প সাইটে পৌঁছলো আন্ট ডোসিয়া। সঙ্গে গরু এনেছে দুটো। বলল, এর একটা তোমার চার্লস, এখানে দুধ পেতে হলে গরু পালতেই হবে। আন্ট ডোসিয়ার ওয়াগনের পিছন থেকে একটা গরুর গলায় বাঁধা রশি খুলে নিয়ে লরার হাতে ধরিয়ে দিল বাবা। এই নাও লরা, গরুর দায়িত্ব নেয়ার মতো বয়স হয়েছে তোমার। নিয়মিত ঘাস পানি খাওয়াবে, দুধ দুয়াবে, আর খুঁটিটা ভালো মতো গাড়বে মাটিতে। দুই বান্ধবীর গল্প করার ভালো সুযোগ হয়ে গেল এর ফলে। রোজ সকালে একসঙ্গে যায় দুজন, যার যার গরুকে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখতে। দুপুরে যায় ওদের লেক থেকে পানি খাইয়ে আনতে। বিকেলে যায় দুধ দুয়াতে। তখন গান গায় ওরা। গরু দুটো আনমনে জাবর কাটে, ভাব দেখায় যেন মগ্ন হয়ে শুনছে গান। বালতি ভরা দুধ নিয়ে ফিরে যায় ওরা যে যার কুটিরে। একদিন লরাকে নিয়ে কোথায় কিভাবে কি কাজ হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে আনলো বাবা। লরার মনে হলো কাজের কাজ হলো একটা, কিন্তু মেরি বলল, কাদামাটি ধুলোয় একগাদা কর্কশ স্বভাবের পুরুষ লোক কাজ করছে, এর মধ্যে কি এমন আছে ভালো লাগার আমি বুঝি না। তার চেয়ে ঘরের মধ্যে ছায়ায় বসে সেলাই করা অনেক ভালো। বেতনের সময় এসে গেলে সন্ধ্যের পরও স্টোরের পিছনে অফিস ঘরটায় বসে কাজ করতে হয় বাবাকে। প্রথমে টাইম বই থেকে হিসেব বের করতে হয় কে কতদিন কাজ করেছে। তারপর বের করতে হয় প্রত্যেকের প্রাপ্য বেতনের পরিমাণ। তারপর স্টোর থেকে কে কত টাকার জিনিস বাকি নিয়েছে এবং খাওয়া থাকা বাবদ কার কত টাকা বিল হয়েছে, এই দুটো যোগ দিয়ে প্রাপ্য বেতন থেকে বাদ দিতে হয়। যা অবশিষ্ট থাকলেও সেই টাকা পরিশোধ করাই বাবার কাজ। প্রত্যেকের হিসেব আলাদা আলাদা কাগজে লিখে যার যার পাওনা টাকার পরিমাণ টুকে রাখে বাবা। পাঠিয়ে দেয় হেড অফিসে এবং টাকা এলে সেই মতো বেতন দেয়। একদিন সকালে লরা দেখলো একটা বাগি এসে থামলো স্টোরের সামনে। একজন ধোপদুরস্ত কাপড় পরা লোক দ্রুত পায়ে গিয়ে ঢুকলো স্টোরের ভেতর। আরো দুজন লোক আছে বাগিতে। তারা ঘাড় ফিরিয়ে চারদিকে তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে।
লরার মনে হলো কোনো কারণে ভয়ে তটস্থ হয়ে রয়েছে লোক দুজন। একটু পরেই প্রথম লোকটা ফিরে এলো বাগিতে। চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বুলিয়ে নিয়ে চলে গেল লোকগুলো দ্রুত বেগে। লোকগুলোর হাবভাব দেখে কলজে কাঁপতে শুরু করলো লরার। কারা এরা? কিছু একটা ঘটেছে স্টোরে। কি সেটা? বাবার কোনো বিপদ হলো না তো? বাইরে গিয়ে খোঁজ নিতে হবে। এমন সময় দেখতে পেল স্টোর থেকে বেরিয়ে এদিকেই আসছে বাবা। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল বাবা। তারপর পকেট থেকে ভারী একটা ক্যানভাসের ব্যাগ বের করে দিল মাকে। এটা সাবধানে কোথাও লুকিয়ে রাখতে হবে ক্যারোলিন। লোকজনের বেতন আছে এতে। কেউ চুরি করতে চাইলে এখানে না, অফিসে আসবে। ব্যাগটা পরিষ্কার কাপড়ে মুড়ে নিয়ে ময়দার বস্তার ভিতরে ঢুকিয়ে রাখলো মা। বলল, কেউ ভাবতেই পারবে না এখানে টাকা থাকতে পারে। একটু আগে যে এসেছিল ওই লোকটাই দিয়ে গেল এটা বাবা। হ্যাঁ, ও হচ্ছে পে মাস্টার, বলল বাবা। সঙ্গের লোকগুলো এত ভয় পাচ্ছিল কেন? ভয় পাচ্ছিল এ কথা ঠিক বলা যায় না, বলল বাবা। ওদের দায়িত্ব হচ্ছে পে মাস্টারকে গার্ড দিয়ে রাখা, যাতে কেউ টাকাগুলো কেড়ে না নিতে পারে। সাবধান ছিল, তাতে কোনো সন্দেহ নেই। বিভিন্ন ক্যাম্পের বেতন হাজার হাজার ডলার রয়েছে ওই লোকটার কাছে। কেউ কেড়ে নিতে চাইলে মুহূর্তে অস্ত্রশস্ত্র বের করবে ওরা। শুনলেন বাই দ্য শোর্স অফ সিলভার লেকের প্রথম পর্ব। লরার পরিবার নতুন করে যাত্রা শুরু করলো এক অজানা গন্তব্যে। রেল লাইনের পাশে সিলভার লেকের পাড়ে, যেখানে প্রকৃতি, ভয় আর আশার গল্প একসাথে বয়ে চলে। এই যাত্রার শুরুটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লরার শৈশব ভিত্তিক এই সত্য ঘটনা নির্ভর কাহিনীর পরবর্তী পর্বের জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।